হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ধুম 4 নিয়ে। তো কালকে একটা আপডেট উঠে এসেছে, যেটা হচ্ছে যে ধুম 4 ডিরেক্ট করতে চলেছেন বিজয় কৃষ্ণা আচার্য। ইয়েস, ধুম 3ও তিনি ডিরেক্ট করেছিলেন। তো তাকেই আদিত্য চোপড়া দায়িত্ব দিয়েছে ধুম 4 এর স্ক্রিপ্টও লেখার এবং তিনি ডিরেকশনও দেবেন। এটা আপডেট উঠে এসেছে এবং এটা ভেরিফাইড সোর্স থেকে আপডেট উঠে এসেছে। এবার দেখুন, এই জিনিসটা কোনো নতুন ব্যাপার না। আদিত্য চোপড়া কিন্তু কিছু ট্রাস্টেড ডিরেক্টরদেরকে বারবার রিপিট করেন। এই জিনিসটা আমরা হতে দেখেছি। এই যে ওনার খুব কাছের লোক ছিল আলী আব্বাস জাফর, একটা টাইমে প্রচুর ছবি আলী আব্বাস জাফরের সাথে করেছে। এখন আবার আলী আব্বাস জাফর মাঝখানে বেরিয়ে গেছিল, নিজে প্রডিউস করছিল। বাইরে আলী আব্বাস জাফরেরও এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি। বাসু বাগনানির মতো প্রডিউসারের সাথে সে কাজ করেছে, বাসু বাগনানি তার উপর কেস করে দিচ্ছে, সে বাসু বাগনানির উপর কেস করে দিচ্ছে। তো এই নানান রকমের ইস্যুস তার হয়েছে। তো তার এক্সপিরিয়েন্স বাইরে খুব একটা ভালো ছিল না। সে আবার ওয়াইআরএফ ফেরত যাচ্ছে। সিদ্ধার্থ আনন্দ যেরকম খুব কাছের লোক, তার সাথে এখনো কাজ করে। তো আদিত্য চোপড়ার কিন্তু এই ওল্ড স্কুল মেন্টালিটি আছে। একবার কোনো ডিরেক্টর যদি তার কাছের লোক হয়, তাই কিন্তু সে মাল্টিপল টাইম রিপিট করে। মানে ইভেন আফটার হি ডেলিভার্স আ ফ্লপ, তাকে কিন্তু একটা না একটা ছবি দেবে। মানে আগে আমার মনে আছে কুনাল কোহলির ক্ষেত্রেও এটা করেছিল। তো এই জিনিসটা সে আদিত্য চোপড়া বহুদিন ধরে এটা করে আসে। ইভেন এই যে বিজয় কৃষ্ণা আচার্য, এই যখন থাগস অফ হিন্দুস্তান ফ্লপ দিল, অত বড় বাজেটের ছবি, ওরকম হিউজ একটা স্টার কাস্ট, তার পরবর্তীতেও কিন্তু তাকে ভিকি কৌশলের সাথে একটা ছবি দিচ্ছিল। সেই ছবিটাও আলটিমেটলি কিছু করতে পারেনি। ওই দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং নাকি বলে একটা ছবি এসেছিল, দেখবেন এসেছে গেছে, অ্যামাজন প্রাইমে এখন অ্যাভেলেবেল আছে, খুব বাজে ছবি। তো সেই ছবিটা আর কি দিয়েছিল আর কি। তো এবার এই যে ধুম 4টাকে ডিরেক্ট করতে দিচ্ছে তাকে, এটা কিন্তু আদিত্য চোপড়া নিজের দিক থেকে ওল্ড স্কুল চিন্তা ভাবনা। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, এই বড় ধরনের যে ছবিগুলোকে হ্যান্ডেল করার যে ডিরেক্টর, সেটা না বম্বেতে খুব কম আছে। এই কথাটা আমি আগেও বলেছি। এবার সেই জন্য এই ধরনের বড় ছবিকে হ্যান্ডেল করার জন্য বিজয় কৃষ্ণ আচার্য যেহেতু প্রথম পার্ট থেকে স্ক্রিপ্টও লিখছে, তো তাই জন্য তাকে দিয়ে দিচ্ছে যে সে বড় ছবি হ্যান্ডেল করতে পারবে। কিন্তু তাকে দিলে যে প্রবলেমটা হতে চলেছে, সেটাই আমি অ্যানালিসিস করবো এই ভিডিওর মধ্যে। দেখুন, সবচেয়ে প্রথমে বিজয় কৃষ্ণ আচার্যের প্রবলেমটা কি আমাদেরকে বুঝতে হবে। তার কি কি প্রবলেম আছে, মাইনাস পয়েন্ট কি কি আছে, যেটা আজকের দিনে আর একেবারেই হবে না। সেটা হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে বিজয় কৃষ্ণ আচার্য অর্গ্যানিক স্ক্রিন প্লেতে বিশ্বাস করে না। সে বিশ্বাস করে যে কি কি এলিমেন্ট একটা কমার্শিয়াল ছবিতে টেমপ্লেট ওয়াইজ থাকে, সেগুলো আমি ঢুকিয়ে দেবো খালি। যেরকম একটা হিরোইন, তাকে খুব সেক্সি ভাবে প্রেজেন্ট করতে হবে, কিছু অ্যাকশন দৃশ্য, কিছু কমেডি দৃশ্য, এরকম ভাবে সে কয়েকটা পয়েন্ট বানায় এবং সেগুলোকে ছবির মধ্যে ঢুকিয়ে দেয়। এবং তাই জন্য ছবিটা ডিসজয়েন্টেড ফিল হয়। এটা তার প্রথম ছবি, টাশানের পরিষ্কার বোঝা যায়। মানে টাশান ছবিটা সেই সময় অত বড় বাজেটের ছবি, হিউজ স্টার কাস্ট। অক্ষয় কুমার তখন নিজের পিক ফর্মে পরপর হিট দিচ্ছে, সিং ইজ কিং ওইদিকে, তারপর তার আগে ওয়েলকাম হিট দিল বিশাল বড়। অক্ষয় কুমার ছিল, সৈফ আলী খান, অনিল কাপুর, করিনা কাপুর, চারজন ছিল। ঠিক আছে, ইয়াশ রাজের প্রোডাকশন, বিশাল অ্যাকশন, সবকিছু আছে। তাও ছবিটা কিন্তু ভালো হয়নি, চলেও নি। তার কারণ হচ্ছে, আপনারা যদি ছবিটা গিয়ে দেখেন, ওই ছবিটাতে কি সেলিং পয়েন্ট হচ্ছিল, ওই চালিয়া চালিয়া বলে গানটা, ওই ছালিয়া, সরি আমি এখন নামটাও ভুলে গেছি, ওই যে ছালিয়া ছালিয়া বলে যে গানটা ছিল, করিনা কাপুর জিরো ফিগার। ঠিক আছে, ওটা তো করিনা কাপুরের বডি শো করছে। আচ্ছা, ওই যে বডি শো করছে, ওটা গল্পের পার্ট কিন্তু নয়। ওটা কিন্তু গল্পের পরের দিকে, ওটা কিন্তু একটা টাইমের পরে দেখবেন নেই। ঠিক আছে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তারপরে দ্বিতীয় হচ্ছে কি, ওই ছবিটার মধ্যে দেখবেন কমেডি আছে, যেটা প্রচন্ড ইরিটেটিং একটা কমেডি আছে ওই ছবিটার মধ্যে। তো সেটাও এই নয়। এবং অত অ্যাকশন দৃশ্য আছে, কিন্তু ছবিটার মধ্যে প্রচুর অ্যাকশন আছে। একটা রাজস্থানে দেখবেন বড় একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, তারপরে ক্লাইম্যাক্সে একটা বিশাল বড় অ্যাকশন সিকোয়েন্স আছে, কিন্তু কোনোটাই কিন্তু লোকের মনে নেই। কারণ ক্যারেক্টার বা গল্পটাই সেইভাবে হয়নি। এবং অ্যাকশন সিকোয়েন্সেস গুলো কিন্তু তখন খরচা করে করেছিল, কিন্তু অ্যাকশন সিনের মধ্যে যে ধরনের বিল্ড আপ বা যেরকম একটা ইমোশনাল হাই দিতে হয়, সেটা কিন্তু অ্যাকশন সিনগুলো একটাও দিতে পারেনি। তাই জন্য ওটা একটা ফর্মুলা মেনে বানানো ছবি, যে এইগুলো রাখলে একটা কমার্শিয়াল ছবি চলে। চলুন 2008-এর কথা আমি ছেড়ে দিলাম। তখনকার দিনে একরকম এইভাবেই বেশিরভাগ ক্ষেত্রে ছবি হতো। ইভেন দেখবেন, আমি রিসেন্টলি দেব সৃজিত মুখার্জি যে ইন্টারভিউ করছি, সেখানে দেবও বলছে যে একটা টাইমে ওরকম ভাবেই ছবি হতো, ফর্মুলা মেনে, যে 3টে গান হবে, বিদেশে শুট হবে, অ্যাকশন থাকবে, এই থাকবে, তো সেটাই চলে যেত। তো সেইভাবেই বানানো ছবি। তো 2008-এর কথা আমি ছেড়ে দিলাম। আপনি 2013-তে দেখুন, 2018-তে থাগস অফ হিন্দুস্তান দেখুন। ঠিক আছে, এগুলো আপনাদের পুরো ডিসজয়েন্টেড মনে হবে। থাগস অফ হিন্দুস্তানের পরিষ্কার আপনি বুঝতে পারবেন, ক্যাটরিনা কাইফকে রেখেছে স্কিন শো করবার জন্য, আমির খানকে রেখেছে কমেডি করার জন্য, আর পরপর কিছু অ্যাকশন দৃশ্য ঢুকিয়ে দিয়েছে। মানে ইটস লাইক আ ফর্মুলা। ঠিক আছে, কিছু সেটা ওয়ার্ক করছে না, কিন্তু ডিসজয়েন্টেড ফিল হচ্ছে। থাগস অফ হিন্দুস্তান এটা পরিষ্কার বোঝা যায়। এটা গেল সবচেয়ে প্রথম। সেকেন্ড হচ্ছে প্রচন্ড টু মাচ হলিউড ডিপেন্ডেন্সি, মানে হলিউড থেকে কপি করা, ইন্সপিরেশন নেওয়ার আর কি টেন্ডেন্সি। এবার এইটা আজকের দিনে কেন ডেট্রিমেন্টাল, তার কারণ হচ্ছে যে আপনি যদি ইন্সপিরেশন নেন, ধরুন আমি কথার কথা বলছি সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো বেসিক্যালি এই যে অ্যানিমাল ছবিটা বানিয়েছে, এটা তো গডফাদারের একটা টেক, যে গডফাদারটা আমি দেখলাম বানালাম। এবার সেটা হতেই পারে, সেটা আপনি ইন্সপিরেশন নিতেই পারে, কিন্তু অ্যানিমাল দেখার সময় আপনার মনে হবে যে ও গডফাদার থেকে ইন্সপিরেশন নিয়ে
একটা নিজের মতো করে বলছে, তার ক্যারেক্টার, তার ওয়ার্ল্ড বিল্ডিং সবকিছু ওর নিজে। বা যখন আমরা সরকার দেখেছিলাম, রাম গোপাল ভার্মা ওটা ওর ভার্সন অফ গডফাদার, সেটা কিন্তু রাম গোপাল ভার্মার নিজের জোন, তার সেই ধরনের ক্যামেরা অ্যাঙ্গেলস, সেই ধরনের ক্যারেক্টার, অন্ধকারের মধ্যে বসে আছে, সেই ধরনের ডায়লগ, সেই ধরনের ওয়ার্ল্ড বিল্ডিং। তো সেটা রাম গোপাল ভার্মার কিন্তু ইউনিভার্সটাই ওরকম, সেই অনুযায়ী সরকার হচ্ছে রাম গোপাল ভার্মার ভার্সন অফ গডফাদার, আর অ্যানিমাল হচ্ছে সন্দীপ রেড্ডি বাংলার ভার্সন অফ গডফাদার। আবার অন্যদিকে আপনারা যদি এই ছবিটা দেখেন, ওই ছবিটার নাম হচ্ছে মেমোটিক, যে ছবিটা এসেছিল এখন ভীষ্মা পার্বণ, ওটাও কিন্তু গডফাদার থেকে ইন্সপিরেশন ওটার মধ্যেও আছে। এবার যদি ওটা আপনারা দেখেন, ওটা হচ্ছে ওই ডিরেক্টরের আর কি একটা টেক অন গডফাদার। এবার এই যে যখনই আপনি দের ইজ এ টেক, আপনার একটা আইডিওলজি আছে, একটা ভিউ পয়েন্ট আছে, হাউ ইউ আর লুকিং এট থিংস, দের ইজ নো প্রবলেম, আপনি ইন্সপিরেশন নিতেই পারেন, কারণ ইন্সপিরেশন নিয়েই লোকে কাজ করে, সেটা বই থেকে হতে পারে, সেটা সিনেমা থেকে হতে পারে, দ্যাট ইজ নট আ প্রবলেম। কিন্তু প্রবলেম হয়ে যায় বিজয় কৃষ্ণ আচার্যের মতো লোকেরা, এরা কিন্তু ইন্সপিরেশন নেয় না, দে ব্লেটেন্টলি কপি ফ্রম হলিউড। এবার এই জিনিসটা আপনি থাগস অফ হিন্দুস্তানে আপনি যখন দেখবেন, ইট ইস আ ডাইরেক্ট রিপ অফ পাইরেটস অফ ক্যারিবিয়ান। এই যে ক্যারেক্টারটা জনি ডেপের ক্যারেক্টার থেকে ইন্সপিরেশন নিয়ে, জ্যাক স্প্যারোর থেকে ইন্সপিরেশন নিয়ে আমির খানের ক্যারেক্টারটাকে পুরো ডিজাইন করেছে। দের ইজ নো, এরকম নয় যে আমি ওটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে, নাও আই উইল মেক আ ভার্সন অফ মাইন্ড, সেরকম কিন্তু নয়। ইট ইস যে আমি ওই সিনেমাটার মধ্যে থেকে ওই ক্যারেক্টারটাকে তুলে এনে এবার আমার ইউনিভার্সে বসিয়ে দিলাম, এরকম ব্যাপারটা হচ্ছে। এবং বাকি লুক অ্যান্ড ফিল, সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে যে মারামারি হচ্ছে, সেগুলো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান থেকে ডাইরেক্টলি তোলা। আচ্ছা, ধুম 3 এর ক্ষেত্রে পুরো প্রেস্টিজ থেকে ঝাপা ছিল, ক্রিস্টোফার নোলানের প্রেস্টিজ থেকে, তখন ওটা বেরিয়েও গেছিল, পেপারে অব্দি বেরিয়ে গেছিল, ওখানে প্রেস্টিজ থেকে পুরো জিনিসটা ঝাপা, ওই যে ভাইদের ব্যাপারটা, ওটা পুরো ওই যে দুজন আর কি নিজেদেরকে সোয়াইপ করতে থাকে, সেই ব্যাপারটা পুরো ওখান থেকে ঝেপে দিয়েছে, পুরো ডাইরেক্টলি কপিড। এবং ওখানেও ম্যাজিশিয়ান ছিল, এখানেও ম্যাজিশিয়ান, ডাইরেক্টলি আমি কপি করে দিচ্ছি। আজকের দিনে জাস্ট ভাবুন, হিন্দি সিনেমার যে দর্শক, তাদের এক্সপোজারটা কোন লেভেলে হয়ে গেছে। এবার তাকে যদি আপনি ডাইরেক্টলি কপিড কন্টেন্ট ওইভাবে দেখান, তখন কিন্তু প্রবলেম আছে, তখন কিন্তু সে সঙ্গে সঙ্গে ওটা নিয়ে কথা বলবে। তাই জন্য থাগস অফ হিন্দুস্তানও যখন এসেছিল, লোকে কেন পছন্দ করেন, কেন ওটাকে দেখবেন এখনো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের চিপ সস্তা ভার্সন বলে, কেন এই কারণের জন্যই বলে। এবার ধুম 4 যদি সে বিদেশ থেকে কপি করে, তাহলে কেস খাবে, এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, আরো একটা পয়েন্ট হচ্ছে অ্যাকশন। ছবির মধ্যে অ্যাকশন থাকবে, অ্যাকশনটা তো একটা হাইলাইট। এবার অ্যাকশন কি ধরনের হবে দেখবেন, সিদ্ধার্থ আনন্দ যে অ্যাকশনটা করে, সেটা কিন্তু টু স্লিক অ্যান্ড হলিউডিশ কাইন্ড অফ একটা অ্যাকশন, যেটা আপনারা ব্যাং দেখতে পাবেন, বা ঋত্বিককে নিয়ে যে ছবিটা করলো ফাইটার, তার মধ্যে তো পুরোটাই এভিয়েশন বেসড ছিল। তবে পাঠানের মধ্যেও কিন্তু অনেক স্লিক জিনিসপত্র ছিল। তো মাসি জিনিসপত্র কিন্তু সিদ্ধার্থ আনন্দ করতে পারে না, বা আলী আব্বাস জাফরের অ্যাকশনটাও কিন্তু মাসি নয়। তবু তারা যেটা করে স্লিক অ্যাকশন, সেটার মধ্যে তারা ভালো করে, ঠিক আছে। আর এখন কিন্তু আমাদের ইন্ডিয়াতে যে লেভেলে অ্যাকশন চলছে, সেটা মাসি রুটেড হতে হবে, অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে একটা হাই দিতে হবে, সেটা ইনোভেটিভ হতে হবে, যেটা অ্যাটলি করছে, যেটা লোকেশ কানাকরাজ করে, সেটার মধ্যে একটা যে ব্যাপারটা থাকে, সেই ইউএসপিটা না হলে সেই লেভেলের জিনিসপত্র লোকে দেখে ফেলছে। তো তখন কিন্তু আপনাকে ম্যাচ করতে হবে ওই লেভেলটা। এবার বিজয় কৃষ্ণ আচার্যের ক্ষেত্রে, যেটা আগেও আমি বললাম, যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলোর মধ্যে কোনো ইনোভেটিভনেস নেই, কোনো ভেবে চিন্তা করা না। ওটা হচ্ছে অ্যাকশন ডিরেক্টরকে বলে দেওয়া যে এখানে আমার একটা অ্যাকশন দৃশ্য চাই, এবার সে পুরোটা ডিজাইন করছে, এবার তার মধ্যে সে বিভিন্ন জিনিসের এলিমেন্টস ঢুকিয়ে দিচ্ছে। তাই জন্য দেখবেন এই টাশান বলে ছবিটাতে অ্যাকশনের ক্লাইম্যাক্সটা হচ্ছে কানপুরের মধ্যে, গোডাউন ফোডাউনে ফাইট হচ্ছে, হঠাৎ করে 4-5টা চাইনিজ লোক কোথা থেকে চলে এলো, তারা এসে অক্ষয় কুমারের উপর ঝাঁপিয়ে লাথি ফাতি মারছে। অক্ষয় কুমার নিজে আবার কারেন্ট নাকি খায় না, ওদেরকে ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেল, ওরা কারেন্ট খেয়ে মরে গেল, এরকম টাইপের একটা সিকোয়েন্স আছে। এবার আমার কথা হচ্ছে, এইটা কি করে যায়, এটার মানে কি হচ্ছে, যে পয়সা আছে যেহেতু প্রোডাকশন হাউসে, আমি কি করলাম, যে বাইরে থেকে ব্যাংকক থেকে একটা ফাইটারকে নিয়ে এলাম, কিছু তার স্টান্টম্যান, তার টিমকে নিয়ে এলাম, অক্ষয় কুমার যেহেতু মার্শাল আর্টস পারে, আমি এটা প্র্যাকটিস করি, আমি সিকোয়েন্সটা বসিয়ে দিলাম। কিন্তু ওয়েদার ইট ইজ গোয়িং উইথ দ্য স্টোরি, ইট ইজ নট গোয়িং উইথ দ্য স্টোরি। ক্যাদিতে যে যারা মারতে আসছে কার্তিকে, তারাও লুঙ্গি টুঙ্গি পরেই আছে, তারাও নর্মাল জামা কাপড় পরে আছে। বা বিক্রমে কামাল হাসান যাদের সাথে লড়ছে, তারাও কিন্তু নর্মাল লুকিং পিপল, ঠিক আছে। জওয়ানে যখন প্রথমে নর্থ ইস্টে শুরু হচ্ছে, তখন কিন্তু ওই যাদের সাথে লড়ছে শাহরুখ খান, তারা অন্যরকম ড্রেস পরে আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু যাদের সাথে লড়ছে, তারা কিন্তু নর্মাল জামা কাপড় পরে আছে। এবং যেহেতু এই কালী একটা অর্গানাইজেশন চালায়, বিজয় সেতুপতি ক্যারেক্টারটা, তার লোকগুলো সবসময় কোট প্যান্ট পরে থাকে, তাই জন্য তাদের সাথে যখনই লড়ছে তারা কোট প্যান্ট পরে আছে। ওই জন্য দেখবেন যে হাইস্ট যে সিকোয়েন্সটা আছে, যে ট্রাক হাইস্ট সিকোয়েন্সটা, তাতেও যারা ভিলেনরা তারা কোট প্যান্ট পরে রয়েছে, আর যে ইন্টারভেল পয়েন্টে যে অ্যাকশনটা হচ্ছে, সেখানেও দেখবেন তারা কোট প্যান্ট পরেছে। দ্যাট ইজ এ ইউনিফর্মিটি, হঠাৎ করে ব্যাপারটা চলে আসছে না। বাকি এই ছবিটা আপনি একদম রুটেড করছেন, হঠাৎ করে এক কথা থেকে কয়েকটা চাইনিজ লোক চলে এলো, এটা কি করে হতে পারে?
অ্যাটলি ছবিতে দেখবেন যে অ্যাটলি যে মার্শাল বলে ছবিটা করেছে, সেখানে যে ইন্টারভেল পয়েন্টের ফাইট সিকোয়েন্সটা ছিল, যেটা থেকে কিছুটা ইন্সপিরেশন জওয়ানের মধ্যেও রয়েছে, জওয়ানের ইন্টারভেল ফাইটটাতে। তো সেখানে দেখবেন লোকগুলো নর্মাল চেন্নাইয়ের লোকজন লুঙ্গি টুঙ্গি পরে যেরকম ওখানকার নর্মাল লোকাল গুন্ডারা দেখতে হবে সেরকম লোক এসেই অ্যাকশন করছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ইউ হ্যাভ টু অ্যাকশনটা ভাবনা চিন্তা করে বানানো, ওখানে স্ক্রিপ্ট লেভেল থেকে ভেবে চিন্তা করা। এটা হচ্ছে কি অ্যাকশন ডিরেক্টরকে বলে দেওয়া। এবার অ্যাকশন, এই যে ইউদ্রাতেও তো প্রচুর অ্যাকশন দেখিয়েছে, কিন্তু ওটা ওয়ার্ক করছে না কেন? কারণ ওটা জাস্ট একটা সেট পিস হিসেবে আসছে, যেটা কিন্তু কোনো ইমোশনাল হাই তো দিতেই পারছে না, ক্যারেক্টারের কোনো গ্রোথ দেখাতে পারছে না, কিছুই দেখাতে পারছে না। এখন কিন্তু ওই অ্যাকশন চলবে না। রোহিত শেট্টির অ্যাকশনও ডেটেড হয়ে গেছে, বিজয় কৃষ্ণ আচার্যের অ্যাকশন তো কোনোদিনই ভালো ছিল না। তো সেটাই আর কি বলা ছিল, যে অ্যাকশনও কিন্তু তার উইক পয়েন্ট। রেগুলারলি যদি ধুম ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে বলি, ধুম 1 আর 2টা সঞ্জয় গাদভি খুব সুন্দর করে বানিয়েছিল। ওই ছবিগুলোর ইউএসপি কি ছিল জানেন? ওগুলো খুব স্লিক ছবি ছিল, কিন্তু ওই স্লিক ছবিগুলো একটা ব্যাপার ছিল যে ভিলেন গুলো ইউএসপি ছিল, আর ভিলেন গুলো কুল ভিলেন ছিল। ওদের কোনো ব্যাক স্টোরি আমরা দেখতে পাই না, কেন মিস্টার এ চুরি করে কোনো কারণ নেই, মানে ও একটা সিগনেচার ছাড়তে যায় পুরো ওয়ার্ল্ডের উপর, দ্যাটস ইট। এইটুকুই জানি আমরা, আর কিছু জানি না। এটাই আমাকে ভালো লাগছে, যে একটা মিস্ট্রি আছে ক্যারেক্টারটার মধ্যে, একটা মানে আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার। অন্যদিকে জনের যে ক্যারেক্টারটা ছিল, ওর ব্যাপারে তো আমরা কিছুই জানি না, ও কেন চুরি করে, কি করে, এবং লাস্টে ও ধরা পড়লো না পুলিশের কাছে। এই যে ব্যাপারগুলো ছিল, এই যে জিনিসপত্রগুলো ছিল, যেটা সঞ্জয় গাদভি করতে পেরেছিল, বিজয় কৃষ্ণ আচার্য ধুম ফ্র্যাঞ্চাইজের থার্ড পার্টটা পুরোপুরি ওয়েস্ট করে দেয় আমির খানের এই ব্যাক স্টোরিটা দেখিয়ে। বাবা দুই ভাইয়ের সম্পর্ক, কান্নাকাটি, এখানে আপনি কি করে দিচ্ছেন ভিলেনকে, আর ওই যে কুলনেসটা বা যে স্লিকনেসটা সেটাকে নষ্ট করে দিচ্ছেন। ওরা ভিলেন কেন ভালো ছিল, এই কবির বলে ক্যারেক্টারটার নাম ছিল জনের, বা মিস্টার এ আরিয়ান নাম ছিল, ওরা কেন ছিল? বিকজ দে আর কুল ভিলেন্স, দে আর ডুইং ইট বিকজ দ্যাট ইজ দেয়ার জব, দ্যাটস ইট। আর আরেকটা জিনিস হচ্ছে কেউ ক্যারেক্টার ব্যালেন্সিং করতে পারে না। এখানে ওই দেখবেন ধুম 3তেই এটা হয়েছিল, যে পুলিশগুলো পুরো শেষ, পুলিশগুলো মানে নেই বলতে গেলে, মানে সাপোর্টিং মানে জুনিয়র আর্টিস্ট হয়ে গেছে অভিষেক বচ্চন আর উদয় চোপড়া, যেটা পার্ট 1 আর 2তে হয়নি। তাই জন্য টাসেলটা আমরা ফিল করতে পারি না ধুম 3তে, ওই জন্য ধুম 3 বাজে ছবি। এবার এখানে ধরুন রণবীর কাপুরকে নিয়ে এলো, এখন রণবীর কাপুরের যেহেতু বাজার চলছে, পুরো ফোকাসটা তার দিকে করে দিল, তাহলেই ফ্র্যাঞ্চাইজটা কেস খাবে। কারণ তো আপনার দরকার হচ্ছে যে দুটো ইয়াং, মানে এদেরকে অফিসারদেরকে দেখাবেন, নিশ্চয়ই কোনো ইয়াং অ্যাক্টার্সদেরকে নেবে, তো তাদেরকেও কিন্তু ভালো পারফর্ম করতে হবে, তাদেরকেও কিন্তু স্পেস দিতে হবে, তাদেরকেও কিন্তু ইকুয়ালি ইন্টেলিজেন্ট দেখাতে হবে, যে তারাও কিন্তু ওই চোরটাকে আর কি টক্কর দিতে পারে। এটাই কিন্তু ধুম ফ্র্যাঞ্চাইজের ইউএসপি ছিল পার্ট 1 পার্ট 2 এ, সেটাই নষ্ট করে ফেললো। তো সেটা কিন্তু সে করতেই পারে, মানে সামনের দিনেও করতে পারে। আর তার কিন্তু সিনেমার মেকিং এর মধ্যে যে ধুম মানে থাগস অফ হিন্দুস্তান থেকে শিখে যে তার কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে তা কিন্তু নয়। এটা আপনারা ওই ভিকি কৌশলের সাথে যে ছবিটা বানিয়েছে, ওটা আপনারা দেখলে বুঝে যাবেন। হ্যাপাজেডলি এডিট করা একটা ছবি, বাজে। আমার বলার ছিল, আমার তো পার্সোনালি বিজয় কৃষ্ণ আচার্যকে একেবারেই পছন্দ নয়, আমার মনে হয় খুবই দুর্বল একজন ডিরেক্টর। এবং আজকের দিনে দাঁড়িয়ে আদিত্য চোপড়া কেন তাকে দিচ্ছে এর দায়িত্বটা আমি বুঝতে পারছি না। তাকে ডেভেলপমেন্ট অব্দি রাখতো, স্ক্রিপ্ট লেভেল অব্দি, যেহেতু তারই হাতে এই ফ্র্যাঞ্চাইজটা শুরু হয়েছে, বাট ডিরেক্টর অন্য কাউকে আনা উচিত ছিল। কারণ স্ক্রিপ্ট লেখা আর ডিরেকশন দেওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। ডিরেক্টর কিন্তু অনেক কিছু তার মধ্যে চেঞ্জেস করে, তার মধ্যে অনেক কিছু নিয়ে আসে, একটা এনার্জি ইনফিউজ করে, সে জিনিসপত্রগুলোকে দেখায় অন্যরকম ভাবে, মিউজিকের ইউজ, সবকিছুর ইউজ, কিভাবে ব্যালেন্স করছে প্রতিটা ক্যারেক্টারের প্রেজেন্স ইত্যাদি, এক একটা সিনের স্টেজিং, সবকিছু, অ্যাক্টরের পারফরমেন্স, সবকিছু ডিপেন্ড করছে তার উপর। তো সেইটা কিন্তু দরকার। তো আমার মনে হয় একটা ভালো ডিরেক্টর আনা উচিত, নাহলে যদি বিজয় কৃষ্ণ আচার্য বানায়, তাহলে কিন্তু এই ছবিটা থেকে আমার খুব একটা আশা থাকছে না। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।